হাই এভরিবডি, সকলকে শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আবার 6 মাস পর জেঠুর সাথে এক কথা। জেঠু আজকে বয়স 78, কিন্তু এখনও ভগবানের আশীর্বাদে জেঠু যথেষ্ট মানে এনার্জি বা যে কোনো দিক থেকেই আমি মনে করি যে আমাদের দিক থেকেও অনেক বেশি এনকারেজিং, যেটা আজকালকার দিনে আমরা যেমন হচ্ছে বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিটি বা যে কোনো কিছু আমরা বিভিন্ন রকম নিজেদের পার্সোনাল সমস্যার জন্য কোনো কিছুই আর করে উঠতে পারি না। কিন্তু যাই হোক, জেঠুকে সবসময় দেখেছি খুব অ্যাক্টিভ থাকতে। আর জেঠুকে আজকে আমি এই দশমীর পরে যেটা আজকে জানতে চাইবো যে এর আগে যে পুজো হতো আর এখনকার যে পুজো, ও ধীরে ধীরে কি মানে এই পুজোটা তখনকার দিনেও খুব সুন্দরভাবে আমরা এনজয় করতাম, এখনও এনজয় করছি, কিন্তু ও আজকে আমাদের প্রত্যেকেরই মনে হয় নিজেদের কিছু বেশি ব্যস্ততার মধ্যে আজকের পুজোর যে অরিজিনাল ঐতিহ্য সেটা অনেকটাই মনে হয় কম হয়ে যাচ্ছে। তো যেহেতু এই সম্বন্ধে কিছু যদি তুমি বলো। পুজো সম্পর্কে কি আর বলবো। এক সময় ছিল যখন আমাদের বয়স যখন ছিল তখন পূজা হতো, পুজোতে হয়ে করতাম, নিজেরা অংশগ্রহণ করেছি সব কিছু। তার সেখানে একটা আনন্দ যে ছিল, চাঁদা তোলা থেকে আরম্ভ করে সব কিছু, বাড়ি বাড়ি গিয়ে চাঁদা তোলা, ঘরে ঘরে বলতে গেলে সবাইকে না করে সেই চাঁদা তোলা হতো। 2 টাকা, 1 টাকা, 5 টাকা, ম্যাক্সিমাম হলে 5 টাকা, এই করেই যে তহবিলটা হতো সেটাতেই পূজা হতো। আর পূজার চেয়ে বড় কথা হচ্ছে যে টাকা পয়সা সেখানে কম ছিল, আড়ম্বরটা করা যেত না, হতো না, কিন্তু বাহ্যিক আড়ম্বরের কথা বলছি। বাহ্যিক আড়ম্বরটা সেটা ছিল না, কিন্তু আন্তরিক যেটা ছিল, অভ্যন্তরীণ যে আড়ম্বর, যেটা আন্তরিকতা, সে আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না। এখনকার পূজা মণ্ডপ তৈরি হচ্ছে, 2 মাস আগের থেকে কন্ট্রাক্ট হয়ে গেল, ডেকোরেটর এসে গেল, তৈরি করে দিল, সেই তৈরি মণ্ডপে আমরা ঢুকে গেলাম, সব কিছু। কিন্তু আমরা সেই পূজার মানে আশা আসি তার আগের থেকেই মণ্ডপ তৈরি করতাম। সেটা ওই বাড়ি বাড়ি গিয়ে বাঁশ বাতা, তারপরে টিনের চাঁদা তৈরি করবো, এটা করবো, সেই সব বাড়ি থেকে মণ্ডপ সংগ্রহ করে সেগুলো নিয়ে আসতাম। তাতেও একটা বেশ আনন্দ আমাদের ছিল। এমনকি সেইগুলো নিয়ে আসে যে তৈরি করা, সেখানে অবশ্য স্কিল লেবার থাকতো, সেটা করতো। আমরা সঙ্গে থেকে যে আনন্দটা পেতাম আর কি, সেটাও কম কথা নয়। মানে অনেকটা তুমি বলতে যাচ্ছ যে এখন সবই আমাদের রেডিমেড হয়ে গেছে জীবনটা। যেমন হচ্ছে নারিকেলের নাড়ু, আগে আমাদের বাড়িতে পুজোতে বানানো হতো বাড়ির তৈরি নারিকেলের নাড়ু। আজকে প্রত্যেকেই হয়তো বিভিন্ন কারণে, কারো শরীর খারাপ বা কিছু সময়ের প্রবলেম বা অনেক কারণে আমরা আজকে রেডিমেড নারিকেলের নাড়ু কিনে এনে খাচ্ছি। মানে নাড়ু দুটোই, কিন্তু হয়তো কিছু টেস্টের ডিফারেন্স বা কিছু যেটা বাড়িতে তৈরি করে যে একটা ব্যাপার, সেই তৈরি করার মধ্যে প্রত্যেকের এর কন্ট্রিবিউশন বা সেই জিনিসটার অনেকটাই মানে নাড়ু খাচ্ছি কিন্তু দোকান থেকে কিনে এনে খাচ্ছি, মানে অনেকটা এরকম টাইপের ব্যাপার তুমি বলতে। ব্যাপারটা যুগটা পাল্টে গেছে অনেক, আমরা অনেক বিষয়ে এগিয়ে গেছি। কাজে এখন আমাদের সময়টাও যত বিভিন্ন কাজ করতে গিয়ে যে সময়টা আমাদের দিতে হচ্ছে আর কি, যে ব্যস্ততার যুগ এসে গেছে, ব্যস্ততার ভিতর দিয়ে যে চলতে হচ্ছে আমাদের, এটাকেও মেনে নিতে হবে, যেটা ব্যবসার চলতে হচ্ছে। কাজে ভিতরের যে অভিষেকের যে কাজগুলো, ঘরোয়া কাজগুলো যেগুলো আমরা আগে করতাম আর কি, সেগুলো করার মতো সময় এখন নেই, কারণ বাইরের কাজটা এখন অনেক বেশি হয়ে গেছে। সবাই ব্যস্ত, ছুটে বেড়াচ্ছে, সবাই ছুটছি, আমরা শুধু ছুটছি। সেখানে যার প্রয়োজন আছে সেও ছুটছে, যার নাই সেও ছুটছে। অর্থাৎ আমাদের চাহিদার শেষ তাই এখন আর
আমাদের চাহিদাটা বেড়ে গেছে বলে আমরা আমাদের কোথায় থামবো আমরা সেটা আমরা বুঝতে পারছি না। তো আমরা আরও চাই, এটা চাই, ওটা চাই, সেটা খালি চাই চাই চাই, এই করতে করতে আমরা সেই অর্থের পেছনে ছুটে বেড়াচ্ছি। কোথা থেকে কী পাবো, কীভাবে কী করবো। তাহলে এটা করতে গিয়ে ভিতরের যে মূল যে পারস্পরিক যে আন্তরিকতা, একটা পাড়া প্রতিবেশী হোক, আত্মীয় স্বজন হোক, তাদের সঙ্গে যে মেলামেশা বা সাক্ষাৎ করা বা বসে বসে ঘটনা আলোচনা করা, এই জিনিসগুলো অনেকটা উঠে যাচ্ছে। তবে তার এখন ধরনটা পাল্টিয়েছে। এখন কি সেটা নেই এখন কাছে, সেই ধরনের আছে। এখন ওই ক্লাবে আড্ডা দেওয়া হচ্ছে, কোনো ইয়েতে মজলিসে বসছে, সেখানে গিয়ে আড্ডা দিচ্ছে, এগুলো আছে। কিন্তু তা থাকলেও শোটা অনেকেই কম। তাদের ব্যক্তিগত জীবনে যে সময়টা দিচ্ছে, সে সময়টা এরকম কোনো আনুষ্ঠানিক কোনো ব্যাপারে সেই সময়টা তারা অত দিতে পারছে না। একদম ঠিক। মানে আমরা আজকে এমন একটা জালে জড়িয়ে পড়েছি, যে জাল থেকে সত্যি কথা বলতে আমরা চেয়েও হয়তো অনেক কিছু আর পাচ্ছি না। আগের দিনে আগে যেমন একটা নিজেদের মধ্যে আনুষ্ঠানিক, এখন কি যে কোনো কিছু আমরা চাচ্ছি সব শর্টকাটে, মানে বাইরে থেকে একটা গ্ল্যামারাস লাইফ লিড করা। আগে কি হতো, মানে যে কোনো কিছু অনুষ্ঠান নিজেরা বাড়িতে সেলিব্রেশন করতাম এবং প্রত্যেকে তার মধ্যে কন্ট্রিবিউশন। এখন সেটা না, এখন শুধু আমি সেটা আমার মনের মতো হয়তো কয়েকজনকে নিয়ে সেটা বাইরে একটা জায়গায় সেলিব্রেট করলাম। মানে সেই খাটাখাটনিটা আমরা এখন আর নিতে পারছি না। আমরা এখন আলাদা রকম হয়ে গেছি যুগের সাথে তাল মিলিয়ে। মানে আমরা সেই খাটাখাটনি বা এই জিনিসগুলোকে আমরা আর নিতে পারছি না। আগে খাটাখাটনির মধ্যে আনন্দ ছিল এবং সেটাতে আমরা কেউ কিছু মনে করতাম না, কিন্তু এখন এটাকে খাটাখাটনি হিসাবে দেখছি ব্যাপারটাকে। যে এটা করতে গেলে, লৌকিকতা করতে গেলেও আমাদের তার জন্য অনেক এনার্জি দিতে হচ্ছে বা অনেক, সেই জিনিসটা আমরা আর যে কোনোভাবেই আর করে উঠতে পারছি না। যাক, আমি আরেকটা পাশে চলে যাচ্ছি। আমরা যে একটা জিনিসকে উপভোগ করা ভালোভাবে, এই জিনিসটার মধ্যে একটু ঘাটতি এখন হয়ে যাচ্ছে। তার কারণে আমরা নিজের থেকে একটা কিছু করা আর কন্ট্যাক্ট দিয়ে করা, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। আবার বাড়িতে একটা অনুষ্ঠান হলো, আমি নিজেই বা আমার লোকজন যারা আছে তারা সব কাটাকাটি করছে, এ করছে, সে করছে, এটা জোগাড় করছে, এটা রান্না হচ্ছে না, এটা ইত্যাদি সব করার জন্য তারা এ করে যায়। কিন্তু এখন কী করছি আমরা, এখন কী করে ভবন তৈরি হয়ে গেছে, সেই ভবনের সব কিছু বলে দিলাম, ওরাই সব কিছু করবে, ওরা করবে। আমি নিমন্ত্রিত আসবে, যাবে, খাবে, চলে আসবে। দেখা গেল যে কোথায় গেলাম, কোথায় খেলাম, কে আমাদের খাওয়ালো সেটাও অনেক সময় জানি না। মানে আমাদের এখন ব্যাপার হচ্ছে ঘর বড় হয়ে গেছে, কিন্তু মন অনেক আলাদা রকম টাইপের একটু ছোট হয়ে গেছে, বা আমরা লাক্সারি জিনিসটাকে কিছুতে কম্প্রোমাইজ করতে পারি না। আন্তরিক জিনিসটা না, হ্যাঁ, মানে আগে কি হতো, একটা ঘরের মধ্যেও যদি দুজন গেস্ট আসতো আমরা ইজিলি সেটাকে ম্যানেজ করতে পারতাম। এখন আমাদের 4টা ঘর থাকলেও দুজন লোক আসলে আমরা হয়তো সেটাকে কিভাবে ম্যানেজ করবো সেটা নিয়ে আমরা অনেক চিন্তায় পড়ে যাই। মানে অনেক দুই পক্ষেরই, মানে যারা আসবে তারাও কেমন, তারাও হয়তো এক্সপেকটেশন তাদের বেশি, বা আমরা যাদেরকে রাখবো আমরাও কি করে রাখবো সেই নিয়ে আমাদের প্রবলেম। মানে দুই পক্ষেরই প্রবলেম। কিন্তু আগেকার দিনে এই প্রবলেমটা ওরকম টাইপের ছিল না, ওরকম ভাবে আমাদের চিন্তা ভাবনাটা ছিল না। এখন ধরো মানে আন্তরিকতার চেয়ে আর ব্যাপার আছে লৌকিকতা। ওইটাই বাইরের আড়ম্বর ওই জিনিসটা হচ্ছে বেশি, কে কত শো দেখাতে পারলো, আলো ঝলমল কিছু তৈরি করতে পারলো, এগুলো ব্যাপার আছে। বাহ্যিক ব্যাপারটা এক কথা বেশি হয়ে গেছে। যাই হোক, আমি একটু বাংলাদেশের ব্যাপারে যাচ্ছি। আচ্ছা, যেমন আমি আমার বাবার ক্ষেত্রে দেখতাম যে আমার বাবার একটা ব্যাপার দেখতাম যে কিছু ক্ষেত্রে অনেকটাই মুসলমানদের প্রতি কিছুটা হলেও রাগ অভিমান ছিল, যেটা হচ্ছে বাবার কাছ থেকে আমার শোনা, যে রাতের অন্ধকারে বের করে দিয়েছিল, সেটাকে বাবা কিছুতেই মেনে নিতে পারেনি। রাতের অন্ধকারে পুরো ঘর ছাড়া করে দিয়েছিল। তো সেই জিনিসটাকে যেমন হয়তো কিছু মানুষ ভুল করে, তার জন্য আলাদা সব কমিউনিটিটাকে হয়তো আমরা দোষী বলে মনে করি। তো সেই জিনিসটা বাবার ক্ষেত্রে আমি দেখেছিলাম যে একটা হলেও কিছুটা ছিল। কিন্তু তোমার ক্ষেত্রে সেই জিনিসটা তুমি কিভাবে দেখবে, মানে যে জিনিসটা হয়েছিল, ঘটনাটা যখন বাংলাদেশ থেকে বাবারা এসেছিল, যে অবস্থায় এসেছিল? হ্যাঁ, বাংলাদেশ তো ঠিক নয়, এটা আমরা যখন এসেছি সেটা হচ্ছে পাকিস্তান। হ্যাঁ, আর কি হয়েছিল সেই রাতের, মানে রাত্রেবেলা বের করে দিয়েছিল, সেই ঘটনাটা বাবা বলছিল, কিন্তু মানে অতটা আমি ঠিক, আমি নিজে তো সেই ঘটনার সঙ্গে জড়িত ছিলাম না।
যেই রাতে বের করে দিচ্ছিল সেখানে আমি ব্যক্তিগতভাবে আরও তার অনেক আগেই বাংলাদেশ নয় পাকিস্তান থেকে আমরা এসে গেছি। কাজে যেই রাতে আমার বাবা এবং ভাই যারা ছিল তাদেরকে যেভাবে ওখান থেকে বিতাড়িত হলো আমি প্রত্যক্ষদর্শী নই সেখানে। হ্যাঁ, তো যেটা শুনেছি সেটা ওইরকম ঘটনা যে সেই বাড়ি ছেড়ে চলে আসবে যখন ঠিক করা হলো তখন মোটামুটি একটা ঠিক হয়েছিল যে কোনো এক পার্টির সাথে যারা এটা কিনে নিবে, বাড়িটা কিনবে, বাড়ি কিনবে, যা জায়গাটা ভর্তি কিছু কিছু আছে সব আছে, সম্পূর্ণ নয় কিছুটা অংশ তারা কিনে নেবে বলে দরদাম ঠিক করেছে। আর ঠিক করে দিয়ে বলছে আমরা সেটা দেবো। তারপরে কিন্তু ঘটনা হলো সব ঠিকঠাক হয়ে আছে, আসবে টাসবে সবই আছে, টাকা পয়সা দিবে কিন্তু তারই দেখা গেল হঠাৎ এক রাতে, রাত গভীর রাতে কিছু লোকজন এসে সেই ঘরে এসে হানা দিল এবং এমন মূর্তি ধরা, মানে যারা কিনবে বলে ঠিক করেছিল তারাই, তাদেরই দল। বোঝা গেল সেটাই ওদেরই পরিকল্পনা, হয়তো ওরা নিজেরাও ছিল বা আলাদা লোকজন দিয়েছিল। হ্যাঁ, পরিকল্পনা মাফিকভাবে এসে ঢুকে ওরা পরিকল্পনা করেছিল যে এইভাবে কথাবার্তা দেবে, কিন্তু আসলে ওদেরকে কালকে তাড়িয়ে দিব, পয়সা করে কিছু দিব না, আমরা এটাকে দখল করবো। সেইভাবে তারা এখানে এসে ঢুকেছিল এবং এমনভাবে অতর্কিত আক্রমণ করেছিল যে ঝগড়া সেই গভীরতে আর কিছু করার ছিল না। বাধ্য হয়ে ওদের যা কমান্ড করেছে, হুকুম দিয়েছে, সেইভাবেই বাড়ি থেকে বেরিয়ে যেতে হয়েছে সবাইকে এক কাপড়ে বলতে গেলে। হ্যাঁ, ওই সব বাড়িতে বেরিয়ে যেতে হয়েছে। ওরা বলেছিল যে আমরাই বর্ডার পার করে দিচ্ছি। বর্ডার বলতে যে আমাদের বাড়ির থেকে প্রায় খুব হলে 1-1.5 কিলোমিটার দূরেই বর্ডার এলাকাটা, আর সেটা হচ্ছে অরণ্যাঞ্চল। আচ্ছা, যে জায়গাটা আমাদের বাড়িটা ছিল সেই জায়গাটার নাম কি বাংলাদেশের? ওটা কোন ডিস্ট্রিক্টে পড়ছে? ডিস্ট্রিক্টটা ছিল ত্রিপুরা ডিস্ট্রিক্ট, বাংলাদেশের ত্রিপুরা। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, ত্রিপুরা বলতে তখন ওই যে একটা ছিল পার্বত্য ত্রিপুরা, একটা হলো ত্রিপুরা। পার্বত্য ত্রিপুরা সেটা যেটাকে আগরতলা বলা হয়। হ্যাঁ, এটা হচ্ছে রাজার একটা রাজ্য আর কি, ওটা আলাদা স্বতন্ত্রভাবে ছিল সেখানে। ওটা 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 কুমিল্লা থেকে অনেক দূরে। হ্যাঁ, কুমিল্লা থেকে দূরেই বলে। কুমিল্লাতে হচ্ছে সাব ডিভিশন। আমাদের যে বাড়ি সেটা হচ্ছে ত্রিপুরা ডিস্ট্রিক্ট, হচ্ছে গ্রাম হচ্ছে 14 গ্রাম। আচ্ছা, হ্যাঁ, 14 গ্রাম। আর কুমিল্লা হচ্ছে একটা সাব ডিভিশনাল টাউন। হ্যাঁ, আমাদের বাড়ির একদিকে কুমিল্লা, আরেকদিকে ফেনী, ফেনী টাউন, চট্টগ্রামের। আচ্ছা, হ্যাঁ, ফেনী ওইটাও ঠিক আগে ডিস্টেন্সে মোটামুটি 20 কিলোমিটার মতো হবে। হ্যাঁ, দুটোই 20 কিলোমিটার। হ্যাঁ, ওই দুইটাই প্রায় সেম ডিস্টেন্স, দুই পাশে দুইটা ছিল। ওই তার মাঝখানে আমার ছিল আমরা একটা গ্রামই বলতে, তখনকার গ্রাম এমন কিছু নয়, তখনকার দিনে সেই গ্রাম। যাই হোক, ওই অবস্থাতেই আর কি, সেই অবস্থাতে তখন ঘিরে দেওয়া ছিল, যার ফলে তখন তারা বেরিয়ে আসে ওই রাত্রিবেলা জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে শেষ পর্যন্ত আগরতলার গতি হয়ে তারা আসলো। ওখানে বাবার গুরুদেব ছিলেন, তার আগে এসে গেছিল, সেই গুরুদেবের ওখানে গিয়ে আসতে হয়েছিলাম। হ্যাঁ, ওটা কি বাংলাদেশি না ইন্ডিয়া? না, ওটা ইন্ডিয়া। আচ্ছা, ওই যেটা বলো আগরতলা, সেই অংশটা, ওই অংশটা, ওইটা তখন ইন্ডিয়া। হ্যাঁ, রাজার ছিল, রাজার ইয়েতে ছিল, তো এটা করদ রাজ্য ওরা হয়েছিল, কিন্তু পার্টিশনের পরে ওরা ইন্ডিয়ার সঙ্গে যোগ দিয়েছে। তাহলে ওটা ইন্ডিয়ারই তখন একটা আর কি একটা রাজ্য। তো সেইখানে যে সবাই মানে পূর্ব পাকিস্তান থেকে বেসিক্যালি ইন্ডিয়াতে আসতে মাত্র 1.5-2 কিলোমিটার, তার বেশি না। আমাদের ওখান থেকে, হ্যাঁ, মানে আমাদের যেটা বাংলাদেশে বাড়ি ছিল সেখান থেকে তো রাতের অন্ধকারে বের করে দিল, বের করে দিয়ে বর্ডার ক্রস করতে মাত্র প্রায় 2 কিলোমিটারের বেশি না। আচ্ছা, হ্যাঁ, 2 কিলোমিটার কারণে কিন্তু সেখানটা, যেখানে এলাকাটা, সেখানে কোনো জনবসতি নেই। একটা বিস্তৃত অঞ্চল, সেটা যে অরণ্য অঞ্চল, পাহাড়। হ্যাঁ, সেটা ওখানে যেটা জায়গা হবে এটা ইন্ডিয়ার অধীনে বসে, কিন্তু ওটাটা হচ্ছে পাহাড়। পাহাড়ে হয়তো দেখা গেল 10-15 কিলোমিটার পাহাড় ডিঙ্গিয়ে যেতে হবে। ওর ভিতর দিয়ে রাস্তা আছে, সেই রাস্তায় ওইটা ওই পায়ে হেঁটেই, কোনো যানবাহন নাই, কিচ্ছু নাই, পায়ে হেঁটেই ওই 15 মিটার অতিক্রম করে
আগরতলা শহরে পৌঁছতে গেছে। ও আচ্ছা আচ্ছা। হয়ে গেল। হ্যাঁ, হুম, হুম, ওইখানে যখন গেল গুরুদেবের ওখানে আগে আসে, ওখানে তো অন্য আর জানাশোনা কেউ নাই। ও গুরুদেবের ওখানে গেল, গিয়ে পরবর্তীকালে আমরা যখন এখান থেকে জানতে পারলাম এই অবস্থা হলো, তখন ওখান থেকে এইখানে আসবে, যে আসার মতো অবস্থাও নেই, নাই মানে টাকা পয়সাও নেই, কিছু তো নিয়ে যায়নি। তাহলে কীভাবে আসবে? আসতে গেলে আর কোনো একমাত্র প্লেন ছাড়া আসার কোনো রাস্তা নেই। মানে কোনো ত্রিপুরা কোনো- থেকে, ত্রিপুরা থেকে, ত্রিপুরাতে কোনো ট্রেন সার্ভিস কিছু নাই, আসতে হবে ত্রিপুরা থেকে কলকাতা। আকাশ পথে। হ্যাঁ হ্যাঁ, ত্রিপুরাতে কলকাতাতে আসতে হবে, তখন প্লেনে আসতে হবে। তো প্লেনের ভাড়া ছিল পার হেড 50 টাকা। আচ্ছা, হ্যাঁ, পার হেড 50 টাকা। পার হেড 50 টাকা, কিন্তু সেই 50 টাকাই এখন বিশাল ব্যাপার। যাই হোক, যে কোনো টাকা পয়সা আমরা দিক থেকে শেষ করেছিলাম, পরে যাওয়ার পরে তারা অবশ্যই তখন প্লেনের টিকিট কাটলো, একসঙ্গে বোধহয় কয়জন আসলো, 7-8 জন সম্ভবত আসলো। প্লেনে আসে কলকাতায়, দমদমে নামলো, দমদম থেকে ইয়েতে কী বলে শিয়ালদা হয়ে এখান থেকে ট্রেনে, বাই ট্রেন এইখানে কুশমন্ডি, যেখানে আমাদের আশ্রয় আমি করেছিলাম একটা, এখানে আসে উপস্থিত হয়েছি। তখন তার আগে আমরা তো মানে এটা সালটা হচ্ছে তখন 1900। আমরা হচ্ছে 1950, আর যারা ওইখানে সবাই যখন আসে সেটা হলো 1964 সাল। 64 সাল। 1964 সালে ওইখানে উপস্থিত হয়েছে। হ্যাঁ, তখন আমরা আমাদের তো এখানকার তার বাবার মুখ্যমন্ত্রীর নাম কি ছিল? ওই সময়টার মুখ্যমন্ত্রী এইখানে হচ্ছে ডাক্তার বিধানচন্দ্র রায় আচ্ছা, আচ্ছা। সম্ভবত। হুম। হুম, হুম। হ্যাঁ, মানে এই যে যে ঘটনাটা ঘটেছে, এরকম রাতে অন্ধকারে বের করে দেওয়া, শুধু এটা মানে অনেকের সাথেই ঘটেছে এই ঘটনা। হ্যাঁ, অনেক যাচ্ছে, অনেকেই তেমনি ইন্ডিয়া থেকেও মনে হয় অনেক মুসলমানকে এরকম করে হিন্দুরা তাড়িয়ে দিয়েছে। এখানেও এসব ঘটনা ঘটেছে। মানে দুই দিকেই ঘটেছে ঘটনাটা, যে একদিকের তা না, মানে দুই দিক থেকেই এই বিদ্বেষজনক ঘটনাগুলো ঘটেছে। ঘটেছে জায়গা থেকে দেখছি তোমরা এরকম করছো এখানে, তা আমরা এবার বসে থাকবো না। হুম। এখানেও যে হয়নি তা না, এখানে হয়নি, তবে ওখানকার মতো ব্যাপক কিছু হয়নি। এখানে কিছু হয়েছে সেটা এমন কিছু না, এই আর কি, এইভাবে আর আর তুমি যখন এখানে কুশমুন্ডা হাই স্কুলে চাকরিতে ঢুকেছিলে, তখন ওটা কত সাল ছিল জানো? আমি তো স্কুলে ঢুকেছি সেটা হচ্ছে 1960 সাল। মানে চাকরিতে? চাকরিতে 1960 সাল। এই স্কুলে পড়াশোনা করেছিল তো? আমি ওখান থেকে যখন আসি তখন তো আমি পাকিস্তানে তখন ক্লাস 7-এ পড়তাম। হ্যাঁ। ওখান থেকে এখানে যখন আসলাম, তো কুশমন্ডিতে যখন স্কুলে বলতে কুশমন্ডি জুনিয়র হাই স্কুল, হুম। ক্লাস 8 অবধি আছে। আচ্ছা। ক্লাস 8 অবধি হতো, ওই স্কুলে ভর্তি হলাম। ওখানে ওই 7 আর 8 2 বছর পড়াশোনা করলাম। হুম। 2 বছর পড়াশোনা করে তখন নিকটবর্তী যে হাই স্কুল, সেই হাই স্কুল, নিকটবর্তী হরিরামপুর হাই স্কুল, তখন একবারে এদিকে কালিয়াগঞ্জ আর রায়গঞ্জ, এদিকে কোনো হাই স্কুল নেই। হরিরামপুরটা অনেক পুরানো ছিল, ওখানে ছিলাম। ওখানেও যে কাকা চাকরি করতো, তো ইয়েতে রিহার্সালের চাকরি করতো, সেই সুবাদে ওদিকে একটু জানাশোনা হয়েছিল সেইখানে। আর তাছাড়া আমি যখন হাই স্কুলে পড়ি, কুসুমারিতে পড়ি, তখন ওখানকার তখন যে হেডমাস্টার ছিলেন, হ্যাঁ মনে আছে আমার, সেটি সুধীর অধিকারী ছিলেন। তিনি তখন হরিরামপুরে চলে যায়, হ্যাঁ অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার হয়ে ওখানে চলে যায়। ওই সময় যাওয়ার সময় তোরা চলে আয়, আমার এখানে চলে আয়, এরকম বলছিল আর কি। তারপরে ওইখানে গেলাম, দোকানে গিয়ে 9-10 পড়াশোনা করে পাস করলাম। তখন ছিল তখন যে পরীক্ষাটা ছিল সেটা ছিল স্কুল ফাইনাল। হ্যাঁ, আমাদের পরীক্ষায় তখন নাম ছিল স্কুল ফাইনাল। তার আগে ছিল যেটা দাদা পাস করেছে, ওটা হচ্ছে মেট্রিকুলেশন। আচ্ছা আচ্ছা, মেট্রিকুলেশন স্কুল মেট্রিকুলেশন ফাইনাল ছিল, ব্রিটিশ আমলের সেটা নাম। হ্যাঁ, বাট আফটার ব্রিটিশার তাও অনেকদিন পরে নাম হলো স্কুল ফাইনাল। হ্যাঁ, বর্তমানে যেটা মাধ্যমিক বলা হয়। হ্যাঁ হ্যাঁ। স্কুল ফাইনাল, ওইটা এখান থেকে পাস করার পরে চলে গেলাম হরিরামপুরে।
আর এই কলেজপুর থেকে পাস করে তখন গেলাম মালদা কলেজ। মালদা কলেজে গিয়ে 2 বছর মানে ইন্টারমিডিয়েট আর এক বছর ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ইন্টারমিডিয়েট ওখানে পাস করার পরে ওখান থেকে আবার চলে আসলাম রায়গঞ্জে, রায়গঞ্জ কলেজ। রায়গঞ্জ কলেজে হলো গ্র্যাজুয়েশন, 3rd ইয়ার 4th ইয়ার। ওখানে গ্র্যাজুয়েশন করার পরে আসলাম বাড়িতে। এমন যে বাড়িতে পরীক্ষা দিয়ে বাড়িতে এলাম, আর তখন কুশমন্ডি স্কুলটা তখন হাই স্কুল হয়ে গেছে। আচ্ছা। হ্যাঁ, সংস্কৃত হাই স্কুল হয়ে গেছে। ওর যে সেক্রেটারি সে একজন ডাক্তার, চ্যারিটেবল ডিসপেন্সারি ডাক্তার, সরকারি ডাক্তারি, উনি ছিলেন সেক্রেটারি। আর ওই সময় তো এখানকার লোকাল কোনো এমন কিছু ছিল না। স্কুল টিস্কুলে যা করার ব্যাপারগুলো ছিল সবাই যারা সরকারি কর্মচারী